জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রব্বে শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বে জিদনি ইলম। আলহামদুলিল্লাহ, আমি পাটের যে কথা বলা হয়নি সে কথা বলা শুরু করছি। এই কথাগুলা কেউ বলবে না, বলে নাই। পাটের আমাদের পাট হয়েও, আমাদের সোনালী আঁশ হয়েও কেন এটা আমাদের না, এই গল্প। এইটা পঞ্চম পর্ব। সোনালী আঁশের এটা আসলে রূপালী পর্ব বলবো না, না বলা পর্ব, এইগুলা কেউ বলে নাই। তো তারা আমাদেরকে হেল্প করছে তাদের স্বার্থে। তারা আমাদেরকে পাকিস্তানের সাথে তাদের সারা জীবন বৈরিতা, সেটাকে মেরুদণ্ড ভাঙার জন্য তারা ওই দেশটাকে আলাদা করছে। আমাদের ভাষা দরকার ছিল, পাকিস্তানের সাথে আমাদের উর্দু ভাষা নিয়ে আমাদের সমস্যা ছিল, আমরা উর্দু বলবো না, আমরা আমার মায়ের ভাষা বাংলা, আমি উর্দু বলতে যাবো কেন? এটা অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এটার ভিতরে আরও রহস্য লুকানো ছিল যে যেহেতু তিন দিকে আমার প্রতিবেশী দেশ, তারা এইখানে ভালো রিসোর্স এগুলা তাদের হবে। ওই কারণে তারা এফোর্ট দিয়ে, এবং আপনারা দেখবেন আমরা যদি আমার দেশের মানুষ করে থাকে, তাহলে এই যখন স্যারেন্ডার করে তখন পাকিস্তানের যে আর্মিরা, এরা কার কাছে স্যারেন্ডার করছে? অরোরার কাছে, এটা ইন্ডিয়ান সিং। তো আমার দেশের সেই যারা যুদ্ধ করছে, আমার দেশের যে মুক্তিযোদ্ধারা, আর্মি যারা এটা লিড দিছে, তারা কোথায়? ওই তখন থেকে শুরু হয়েছে তাদের ডমিনেশন। তো এবং এইটা অদ্যাবধি, এই প্রথম এসে দেখলাম আমাদের এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই যে ডক্টর ইউনূস সাহেব এটাকে শক্ত হাতে চেষ্টা করতেছে এগুলার কিছু জবাব দেওয়ার জন্য। আমার এটা কোনো রাজনৈতিক ভিডিও না, আমি রাজনীতি করি না, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি পাটের রহস্য, পাটের এই কষ্ট, আমার দেশের সোনালী আঁশ ইন্ডিয়া সেল করে, আমার দেশের মানুষ এটা পারে না কেন? ওই কেনগুলার উত্তর দিতে গেলে এই কথাগুলা লাগে, এবং এগুলা না হইলে রহস্য থেকে যায়। তো সুতরাং দেশ স্বাধীন হলো, বিউটিফুল, আমরা খুব খুশি হয়েছি। আমরা আমাদের ভাষা ফিরে পাইছি, বাংলাদেশ নাম দিছি আমরা, দিয়ে আমরা ঠিকই এক্সপোর্ট করতেছি, যেহেতু আমাদের মিলগুলো আছে, সব কিছু আছে। এবং একটা ভাঙা দেশের মধ্যে, যুদ্ধ বিধ্বস্ত এক দেশের মধ্যে আমাদের এই পথ চলা। তখন আমাদের এই প্রথম এবং প্রধান অর্থকরী ফসল হয় পাট। পাট আমরা রপ্তানি করে তখন অর্থনীতিতে কিছুটা, আপনার পাইপলাইনে কিছুটা আসে, তো ফুয়েল আসে। কারণ আমাদের তো জনসংখ্যাও এরকম ছিল না, যুদ্ধবিধ্বস্ত দেশ, হয়তো অভাবে পড়ে যাচ্ছে তাই অবস্থা। এবং সেইটা 9 মাস রক্তক্ষয়ী যে যুদ্ধ, মা বোনদের ইজ্জত, এবং আমি সালাম জানাই তাদের, মুক্তিযোদ্ধাদের, সেই বীরাঙ্গনা আমার মা বোনদের, যাদের ইজ্জত, এই ইজ্জতের বিনিময়ে আমাদের আজকের এই মানচিত্র। কিন্তু আমরা আসলে স্বাধীন না। কারণ হচ্ছে স্বাধীনতার সময় আমাদের কিছু দাদা, কিছু ভাই, কিছু আত্মীয় স্বজন চলে যায় ওপারে গিয়েও তো তারা ওখানে থেকে যায়, এবং ওরা ওই দেশের নাগরিক হয়। ওই দেশের সাথে, বাংলাদেশের সাথে তাদের একটা সম্পর্ক, তো চাচা গেছে, ভাতিজা গেছে, অন্যরা থেকে গেছে, খালু গেছে, তারপরে আরেক ভাইরা থেকে গেছে, তারপরে ভাইয়ের মধ্যে 5-6 ভাইয়ের মধ্যে 2-3 জন গেছে, বাকি 2-3 জন থেকে, এরকম করে খুলনা, বরিশাল, আপনার কুমিল্লা, নোয়াখালী, বা এদিকের আপনার যশোর, বর্ডার অঞ্চল যত জায়গা আছে সবাই তো ইন্ডিয়া ঢুকে গেছিলো। কি যারা সাহসী তারা থেকে গেছে, বাকিওয়ালারা চলে গেছে, ওইখানে ফ্যাসিলিটি পাইছে, থেকে গেছে। আবার যুদ্ধের ভয়ে থেকে গেছে বড় দেশ। এইটা আমাদের পাটের ক্ষতির আরেকটা কারণ। এই চুপে 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 এই আমাদের দেশের পাটটা ওখানে চলে যায়। আমরা এটার আজ পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের কৃষকরা এটার কোনো সঠিক মূল্য পায় না। সঠিক মূল্য না পাওয়ার কারণেই কিন্তু এই বিষয়গুলা, যে সঠিক মূল্য পাবে কি করে?
কারণ আমাদের দেশের কৃষকরা জন্মগতভাবে তারা উদ্যোক্তা, এটা বাস্তব এবং এরা বৈজ্ঞানিক। এই বিভিন্ন সময় দেখা গেছে ধান থেকে তারা যে ইয়েটা আবিষ্কার করছে, বিভিন্ন ধরনের ধান জাত বাইর করছে, এবং পাটের যে কত ভ্যারাইটি। আমরা পাটের 2টা জাত নিয়েই কথা বলবো ইনশাল্লাহ সামনে, কিন্তু এটা ভ্যারাইটি অনেক। তো দুঃখ লাগে আমার দেশ আমার পাট অথচ আমার না। দুঃখ লাগে আমার দেশ আমার পাট বীজের 85 থেকে 90% আসে প্রতিবেশী থেকে। কেন আমরা কেন বীজের স্বয়ংসম্পূর্ণ হইতে পারি না? আমরা সামনের ইয়েগুলাতে এপিসোডগুলোতে আমরা জানব যে পাট মন্ত্রণালয় এই পৃথিবীতে একমাত্র দেশ যেখানে পাটের মন্ত্রণালয় আছে, একটা কমোডিটি নিয়ে। আর এমনি কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমস্ত কিছু চলে আসে। তো আমাদের দেশে পাট মন্ত্রণালয় থাকতে আপনারা আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন ভিডিওটা দেখার পরে, যে পাট মন্ত্রণালয় আমাদের থাকতে আমাদের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে গবেষণা কেন্দ্র যেটা BJRI জুট রিসার্চ ইনস্টিটিউট, এটা কেন কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। এবং এটা কৃষি পণ্য না। কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যদি হয়ে থাকে, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, তো এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কে নিল, কেন গেল, কারা ছিল, এইটা আমার প্রশ্ন আপনাদের কাছে। এরপরে হলো আপনার পাট অধিদপ্তর, সেটা অধিদপ্তর হলো কেন, মন্ত্রণালয়ের আন্ডারে সেটা পারলো না কেন? কেন পাটের উপরে একটা ইউনিভার্সিটি, একটা ইনস্টিটিউশন, কোনো একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাই? অথচ গার্মেন্টস 80 দশকে এসে গার্মেন্টসের উপরে লেখাপড়া করতে হইলে একটা ইউনিভার্সিটি আছে। পাটের মধ্যে এটা নাই কেন? পাটের মধ্যে কেন এই সারা বাংলাদেশের কোথাও কোনো ইউনিভার্সিটিতে, প্রাইভেট হোক সব ইয়ে হোক আপনার পাবলিক হোক, কোনো ইউনিভার্সিটির ভিতরে কেন একটা সাবজেক্ট নাই? কেন আমার বাংলাদেশের মানুষ, আজ থেকে 5-7 বছর আগে একটা ছেলে আমাকে ফোন দিয়েছে কলকাতার থেকে, যে আমার বাড়ি বাংলাদেশে, আমি কলকাতায় পড়তে আসছি, জুটের উপরে কলকাতা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে, এটার উপরে পড়তে গেছে। কেন? এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজব আপনাদেরকে সাথে নিয়ে। এবং আপনারা পাটকে জেনে ভবিষ্যতে যখন কাজ করবেন, আমাদের দেশে হলে পাটকে জেনে কাজ করে না, এটা কাজ করে গেছে লেগাসি। আমার দাদা পাট বিয়ে করতেন, পাটের গোডাউন ছিল, আমি পাট কিনছি, আমি গোডাউনে রাখছি, দাম যখন বাড়ছে আমি বিক্রি করে ফেলছি। এভাবে আমাদের দেশে কৃষককে দাদন দেয় কারা? এরা কারা? তো দাদন দেওয়ার কারণে কৃষক এটার সঠিক মূল্য পায় না। মানে লোন, কৃষককে আগে লোন দেয়, কারণ কৃষক তো মানে সবসময় তারা তাদের টান থাকে, পয়সার অভাব থাকে, এবং এই কারণে তারা পাট যে লাগায় পাটের সঠিক পয়সা পায় না। তো এই পলিসিগুলো কেন দেশের সরকার, এত সরকার আইলো, এত সরকার গেল, এই জায়গাগুলো কেন ঠিক করতেছে না? আর ঠিক করবে বা কী করে যদি পাট মন্ত্রণালয় থাকে আর এইটার এই পণ্যটার R&D থাকে হইলো আপনার কৃষি মন্ত্রণালয়, আর এটা অর্থ ছাড় দিতে হয় আপনার অর্থ মন্ত্রণালয়কে। আপনারা বলেন তো দেখি, আপনার বাংলাদেশের মানুষ একটা মন্ত্রণালয় থেকে একটা কাজ পাস করে বাইর করতে কত মিটিং, কত সিটিং, কত পয়সা খরচ করে, কত খাওয়া দাওয়া, কত টাকা পয়সা নষ্ট করে তারা একটা সিদ্ধান্ত নেয় সচিবালয়ে বসে জনগণের টাকায়। এরপরে এইটা তারা সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়ে পাঠাবে, কারণ এটা তো কৃষিপণ্য। কৃষিপণ্য যখন ওখানে যায় তখন সে দেখে যে আমরা এটা করব কেন, এটা তো আমাদের পণ্য হইল, এটা আমাদের তো আসলে এটা তো মানে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু কৃষি পণ্য না তো। আমরা তো ধানের ভরপুর আমরা উন্নতি করছি, পাট নিয়ে আমাদের এত টেনশনের কী আছে? আর এটা তো পাট কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু পণ্য না তো, তাদের কৃষি পণ্য না তো। তো মন্ত্রণালয়ের আন্ডারে কেন দিল কৃষি পণ্য না? এরা কারা ছিল? দেশ স্বাধীন হওয়ার পরে যখন এই মিনিস্ট্রিগুলো ভাগ করে, কারা করছিল?
এই বিষয়গুলা আমার মনে হয় আপনাদের এই সচেতন এখন যে নাগরিক, এখনকার যে ইয়াং জেনারেশান, শিক্ষিত জেনারেশান, এরা একটু খুঁজুক তো দেখি। এক হাদি হকের উপরে কিছু কথা বলছিল, সে ইনসাফের কথা বলছিল। কাউকে সে কামড় দেয় নাই, কাউরে সে গুলি করে নাই, কারোর সে মাথায় বাড়ি দেয় নাই। সে শুধু স্পষ্ট কথাগুলা বলছে, স্পষ্ট কথা, সত্যি কথা। এটা বলা যাবে না, এটা বললেই আপনাকে গুলি করা লাগবে। তো এখন মনে হয়েছে যে আমার এই 61 বছর বয়সে আমাকে গুলি করবে, এই ভয় পায় কি আমার আসলে কি এই জাতির কাছে আমি দায় সারাইতে পারবো? তাই আমি কথাগুলো বলে যাচ্ছি। আর কথা বলতে গেলে এই যে কথা শেষ, এই যে 10 মিনিট 11 মিনিট হয়ে যাচ্ছে, এই ভিডিও আর আপলোড হবে না। আপনারা এই কথাগুলো জানার জন্য এমনি যদি জানতে চান 01756994218। আমার নাম ইব্রাহিম খলিল, আপনারা জানবেন। এইটা আমার 5ম ভিডিও গেল। আমি চেষ্টা করব 6ষ্ঠ ভিডিওটাতে এটাকে ইলাবোরেটলি আরও কিছু কথা বলতে। এরকম করে আমি ধারাবাহিক করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।